প্রিয় ভিউয়ার্স যারা শুনছেন, আপনাদের সবার প্রতি শুভেচ্ছা রইল। আজকে ভিউয়ার্স আমি একটু আলোচনা করতে চাই, আমরা যারা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যায় ভুগছি, এই সমস্যা উত্তরণের জন্য মনোসামাজিক স্বাস্থ্য কর্মী এবং যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তারা কী ধরনের কৌশল বা স্ট্র্যাটেজির কথা বলেছেন, বা তারা এই সমস্যা সমাধানের জন্য কী কৌশল অবলম্বন করে থাকেন, সেই বিষয়ে আজকে একটু আলোচনা করি। আর এই আলোচনা করার জন্য আমি শুরুতেই এইভাবে শুরু করতে চাই, হাউ টু ম্যানেজ অ্যাঙ্গার ইফেক্টিভলি। এর আলোকে আজকে যেটুকু বলার জন্য আমি নির্ধারণ করেছি। Effective anger management involves understanding our triggers. অর্থাৎ যথাযথভাবে বা কার্যকরীভাবে যদি আমরা অ্যাঙ্গারকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হলো যে ঘটনাগুলো, যে বিষয়গুলো আমাদের মধ্যে এই রাগের উদ্রেক করে কিংবা আমাদেরকে রাগান্বিত করে, সেই বিষয়গুলো সম্পর্কে প্রথমে আমাদের বুঝতে হবে। তারপর প্র্যাকটিসিং রিল্যাক্সেশন টেকনিক্স। আমরা যারা এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেমে ভুগছি, তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন টেকনিক্স কাজে লাগে। অ্যান্ড লার্নিং টু কমিউনিকেট অ্যাসার্টিভলি। এবং আমাদের যে জায়গাটা শিখতে হবে তা হলো, আমরা যে যোগাযোগের জায়গাটা বলি বা আমরা যে একে অপরের সাথে আমরা কথোপকথন করি, এই জায়গাটা যেন আমরা দৃঢ়ভাবে, সঠিক এবং যথাযথভাবে এবং নিজের মধ্যে নিয়ন্ত্রিত অবস্থায়, অর্থাৎ নিজেকে যে কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণ রেখে, অর্থাৎ নিয়ন্ত্রিত অবস্থায় আমরা যেন দৃঢ়ভাবে আমরা আমাদের যোগাযোগ, আমাদের কাজ চালিয়ে যেতে পারি, এই বিষয়গুলো আমাদের কিন্তু আয়ত্ত করতে হবে। It also includes identifying underlying emotions. আমাদের ওই আবেগের জায়গাটাও বিবেচনা করতে হবে, এই অ্যাঙ্গারের জন্য এটা কতটা দায়ী বা এই অ্যাঙ্গারের সাথে কতটা সম্পর্কিত। অ্যান্ড প্র্যাকটিসিং কগনিটিভ রিস্ট্রাকচারিং। আমাদের জ্ঞানের জায়গাটাও আমাদের একটু পুনর্মূল্যায়ন বা আমরা সেই জায়গাটায় আমাদের জ্ঞানগত জায়গাটাও আমাদের নতুন করে সাজাতে হবে। টু রিফ্রেম নেগেটিভ থটস, অর্থাৎ যে নেতিবাচক চিন্তাগুলোকে আমরা যাতে নতুন অবয়ব বলি বা নতুনভাবে আমরা জায়গাগুলোকে যেন আমরা সাজাতে পারি, সেজন্য আমাদের জ্ঞানগত জায়গাটাও আমাদের বিবেচনা করতে হবে এবং সেই জায়গাটায় আমাদের রিস্ট্রাকচার করতে হবে। অর্থাৎ এই নেগেটিভ থটসের জন্য আমাদের জ্ঞানগত জায়গার যে বিষয়গুলো দায়ী, সেই বিষয়গুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে আমাদের রেশনালাইজ করতে হবে, অর্থাৎ যথাযথভাবে সেই বিষয়গুলোকে আমাদের মূল্যায়ন এবং সেই বিষয়গুলো যাতে আমাদের মধ্যে নেতিবাচক চিন্তার বিকাশ বা নেতিবাচক চিন্তা সৃষ্টি না করতে পারে, সেই বিষয়টার প্রতি আমাদের নজর দিতে হবে এবং আমাদের সেই চর্চাটা চালিয়ে যেতে হবে। তাছাড়া ফিজিক্যাল এক্সারসাইজ
শারীরিক আমরা কসরত বলি বা ব্যায়াম বলি, এই জায়গাটা আমাদের করতে হবে। আমরা যারা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেমে যারা ভুগি, এটা রেগুলারলি করতে হবে। অ্যান্ড সিকিং প্রফেশনাল হেল্পস ক্যান অলসো বি বেনিফিশিয়াল। অর্থাৎ আমরা যদি সুফল পেতে চাই, ভালো থাকতে চাই, তাহলে আমাদের এই প্রফেশনাল হেল্পের জায়গাটাও আমাদের সিক করতে হবে। অর্থাৎ এই প্রফেশনালদের হেল্পটাও আমাদের চাইতে হবে। এটুকু আমরা মূল কথা হিসাবে আমরা এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য আমরা বলতে পারি। এই কথাগুলোর উপর ভিত্তি করে আমরা আরেকটু আমরা ধাপে ধাপে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিগুলো একটু আলোচনা করতে পারি। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা একটু ধাপে ধাপে আলোচনা করি যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য এই স্ট্র্যাটেজিগুলো আর কি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আইডেন্টিফাই ট্রিগার্স অ্যান্ড ওয়ার্নিং সাইনস। অর্থাৎ আমাদের প্রথমে যে বিষয়গুলো আমাদের মধ্যে এই অ্যাঙ্গারের জন্ম দেয়, সেগুলো উৎস বা আমরা সূত্রপাতের জায়গাটাই আমরা প্রথম শনাক্ত করব এবং সতর্কতামূলক যে সমস্ত সংকেতগুলো আছে, অর্থাৎ ওয়ার্নিং সাইনস, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের শনাক্ত করতে হবে বা আমাদের ধারণা বলি, দক্ষতা বলি আমাদের অর্জন করতে হবে। সুতরাং এক্ষেত্রে আমরা যা করতে হবে তাহলে প্রথমে হলো রিকগনাইজ আওয়ার ট্রিগার্স। অর্থাৎ এই যে আমাদের রাগের বা উত্তেজনার যে সূত্রপাত, এই জায়গাটা আমাদের শনাক্ত করতে হবে, রিকগনাইজ করতে হবে। পে অ্যাটেনশন টু সিচুয়েশনস, কোন পরিস্থিতিতে আমরা উত্তেজিত হই বা আমাদের মধ্যে অ্যাঙ্গার কাজ করে। পিপল, যারা যে সমস্ত ব্যক্তি অর ইভেন্টস কিংবা যে সমস্ত ঘটনা দ্যাট কনসিস্টেন্টলি ইভোক অ্যাঙ্গার, ধারাবাহিকভাবে আমাদের মধ্যে এই অ্যাঙ্গারের জায়গাটাকে তুলে ধরে বা এটার প্রকাশ ঘটায়, সেই বিষয়গুলো আমাদের রিকগনাইজ করতে হবে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য। তাছাড়া আমাদের আইডেন্টিফাইং ওয়ার্নিং সাইনস, আমরা যেটা বলি যে সংকেত, যে আমাদের সতর্কতামূলক যে সংকেতগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা যেন শনাক্ত করতে পারি, এই জায়গাটা আমাদের শিখতে হবে। নোটিস ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল কিউজ, আমাদের যে শারীরিক এবং আবেগীয় যে সমস্ত ইঙ্গিত বলি বা সংকেত বলি, দ্যাট ইন্ডিকেট আওয়ার বিকামিং এজিটেটেড, যে বিষয়গুলো আমাদেরকে খুব এজিটেটেড করে, উত্তেজিত করে বা আমাদের অস্থির করে তোলে, সেই বিষয়গুলো আমরা যেন শনাক্ত করতে পারি বা এই বিষয়গুলো যেন আমরা নোটিস করতে পারি। এই দক্ষতা আমাদের অর্জন করতে হবে আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য। আমরা পরবর্তী ধাপে যে কাজগুলো আমরা করতে পারি আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য, তা হলো ইউজ রিল্যাক্সেশন টেকনিক্স। এই রিল্যাক্সেশন টেকনিক্সগুলো মূলত যারা মেন্টাল হেলথ প্র্যাকটিশনার আছেন তারাই মূলত আমরা যারা তাদের কাছ থেকে এই সহযোগিতার জন্য যাই, তারা ভালোভাবে আমাদেরকে শিখিয়ে দেন এবং আমরা যাতে আয়ত্ত করতে পারি যথাযথভাবে, সেই জায়গাটায় তারা আমাদেরকে দক্ষ করে দেয়। তারপরেও আমরা একটু আলোচনা করি এই রিল্যাক্সেশন টেকনিক্সগুলো কী কী। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তাই হলো ডিপ ব্রেথিং, অর্থাৎ গভীর নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার এই জায়গাটা আমরা যেন আয়ত্ত করতে পারি। এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য এই বিষয়টা সহায়ক বা উপকারী হিসাবে বিবেচিত। প্র্যাকটিস স্লো ডিপ ব্রেথস টু কাম আওয়ার নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের এই স্নায়বিক চাপ বা আমরা নার্ভাস সিস্টেমটা যাতে শান্ত থাকে, সেই জন্য আমরা দীর্ঘ শ্বাস কিংবা ডিপ ব্রেথ, গভীর নিঃশ্বাস, এই বিষয়গুলো যেন আমরা প্র্যাকটিস করতে পারি যথাযথভাবে।
এই কথাটা এখানে বলা হয়েছে। তাছাড়া প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, অর্থাৎ এই ফিজিক্যাল টেনশন, মানসিক যে উত্তেজনা বলি বা অস্থিরতা বলি, এর অবসানের জন্য এই প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন টেকনিক অনেক সহায়ক। সেই জন্য এখানে আমাদের যা করতে হবে, টেন্স অ্যান্ড রিল্যাক্স ডিফারেন্ট মাসল গ্রুপস টু রিলিজ ফিজিক্যাল টেনশন, অর্থাৎ শরীরের বিভিন্ন মাসল গ্রুপগুলোকে আমরা শক্ত করে ধরে এবং কিছুক্ষণ ধরে তারপরে ছেড়ে দেওয়া, এবং এর মধ্যে যে আমাদের অনুভূতিটা জন্ম হয়, এই অনুভূতিটা আমাদের এই শারীরিক ফিজিক্যাল টেনশনের জায়গাটার অবসান ঘটায়। এই প্রগ্রেসিভ রিল্যাক্সেশন, মাসল রিল্যাক্সেশন যে টেকনিকটি, এগুলো মূলত স্বাস্থ্যকর্মীরা আরও যথাযথভাবে তারা শিখিয়ে দেয় তাদের ক্লায়েন্টদেরকে। তাছাড়া মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন। মাইন্ডফুলনেস বলতে মূলত যারা এই মানসিকভাবে একটু অসহায় অবস্থায় পড়ে যান, কিংবা যারা এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেমের মধ্যে থাকেন, তারা অনেক সময় প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকে তারা ওইভাবে গুরুত্ব দিতে পারেন না বা বর্তমানে থাকতে পারেন না। অতীতের বা পিছনের বিভিন্ন ঘটনা, যে ঘটনাগুলো তাদেরকে আবেগতাড়িত করে কিংবা তাদের মধ্যে অ্যাঙ্গার নিয়ে আসে, সেই বিষয়গুলো অনেক সময় চলে আসে এবং সেভাবে তারা নিজেদেরকে পরিচালিত করে। সেই জন্য আমরা যাতে এই জায়গাটায় নিজেদেরকে দক্ষভাবে তুলে ধরতে পারি, সেই জন্য মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন, এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য। সেক্ষেত্রে আমরা যা করতে পারি তা হলো এঙ্গেজ ইন প্র্যাকটিস দ্যাট প্রমোট অ্যাওয়ারনেস অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট অ্যান্ড রিডিউস স্ট্রেস, অর্থাৎ বর্তমান পরিস্থিতিটার উপরই আমাদের জন্য আমরা গুরুত্ব দিই। আমাদের আশেপাশে যা আছে কিংবা আমরা যে বিষয়গুলো আমরা এই মুহূর্তে আমাদের প্রয়োজন বা আমরা এই মুহূর্তে যে কাজগুলো করলে ভালো লাগে, সেই জায়গাগুলোতে যেন আমরা মনোযোগ দিই এবং সেই বিষয়ভাবে যেন আমরা এই বিষয়গুলো নিয়ে বিবেচনা করি, চিন্তা করি, তাহলে হয়তোবা আমাদের মধ্যে যে অ্যাঙ্গারটা, সেই অ্যাঙ্গারটার কিছুটা রিডিউস হতে পারে। ভিউয়ার্স, মূলত এইগুলো তো আমি বলেছি যে মেন্টাল হেলথ যারা প্র্যাকটিশনার আছেন তারা তাদের ক্লায়েন্টদেরকে আরও যথাযথভাবে তাদেরকে শিখিয়ে থাকেন। আমরা আরও যে জায়গাগুলো বিবেচনা করতে পারি পরের ধাপে, তা হলো কমিউনিকেট ইফেক্টিভলি, অর্থাৎ আমরা এই যে কথোপকথন বলি বা যোগাযোগ বলি বা আমরা নিজেদেরকে যে তুলে ধরা, এই জায়গাটার জন্য আমরা খুব যথাযথভাবে পারি, এটাকে ইফেক্টিভলি বলা হয়েছে, মানে খুব কার্যকরীভাবে যেন আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি। এক্ষেত্রে যা করতে হবে তা হলো আই স্টেটমেন্টস, অর্থাৎ আমরা যাই বলি না কেন সেই জায়গাটার জন্য আমি শব্দটা ব্যবহার করি। আই স্টেটমেন্টস, আমার নিজের উক্তি, অর্থাৎ আমি দিয়ে জন্য আমরা শব্দগুলো, বাক্যগুলি আমরা অন্যদের সামনে তুলে ধরি, প্রকাশ করি। এটি এখানে বলা হয়েছে যে আই স্টেটমেন্টসে যে বলা হয়েছে এক্সপ্রেস your feelings and needs clearly and assertively using I statement. assertively বলতে যে ধীরভাবে এবং শান্তভাবে নিয়ন্ত্রিত অবস্থায় নিজেকে দৃঢ়ভাবে তুলে ধরার যে সক্ষমতা, এটাকেই মূলত অ্যাসার্টিভ বলা হয়, অ্যাসার্টিভনেস বা অ্যাসার্টিভলি নিজেদেরকে তুলে ধরা। তাছাড়া প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং, আমরা এই জায়গাটা যদি অর্জন করতে পারি তাহলে এটা আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য কাজ করে। আমরা যেন যে যাই বলে না কেন আমরা যেন খুব মনোযোগের সহিত আমরা যেন এবং খুব সক্রিয়ভাবে যেন আমরা শোনার চেষ্টা করি। এই কথাটা এখানে বলতে চেয়েছেন। লিসেন টু দ্য আদার পারসনস পার্সপেক্টিভ, অর্থাৎ অন্য ব্যক্তিরা কী বলতে চেয়েছে, কী বোঝাতে চাচ্ছে, সেই জায়গাটার জন্য আমরা খুব যথাযথভাবে যেন আমরা এই জায়গাটা মনোযোগ দিই। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ তারা কী বোঝাতে চাচ্ছে সেই বিষয়টার প্রতি যেন আমরা বোঝার চেষ্টা করি। তাহলে সেই জায়গাটাও কিন্তু আমাদের এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জায়গাটা বাড়িয়ে দেবে। অর্থাৎ আমরা যদি মনোযোগ সহকারে অন্য ব্যক্তির কথাগুলো শুনি এবং অন্য ব্যক্তি যা বলতে চেয়েছে ওনার দৃষ্টিকোণ থেকে আমরা সেই জায়গাগুলো যদি বুঝতে পারি যথাযথভাবে ওই ব্যক্তির মতো, তাহলে আমরা ওই বিষয়গুলো আরও সঠিক এবং যথাযথভাবে মূল্যায়ন করতে এবং সেই বিষয়গুলো সম্পর্কে
বুঝতে, সিদ্ধান্ত নিতে অনেক যথাযথ এবং যথার্থ হবে। এই কথাটা এখানে তারা বলতে চেয়েছেন। তাছাড়া রিহার্স রেসপন্স, অর্থাৎ আমরা কীভাবে প্রতিক্রিয়া করব, এই জায়গাটার অনুশীলন আমাদের দরকার হয় আমরা যারা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেমে ভুগছি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো প্র্যাকটিস অ্যাসার্টিভ ওয়েস টু রেসপন্ড টু প্রভোকেশন অর ডিসএগ্রিমেন্টস। অর্থাৎ সবসময় তো আমরা আমাদের মতো করে অন্য ব্যক্তির আমাদের সব কিছু মেনে নেবে বা আমাদের একমত হব এরকম তো না। কখনো কখনো আমাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ আমরা মতানৈক্যের সৃষ্টি হয়, কখনো প্রভোকেশন, অর্থাৎ আমাদেরকে এই জায়গাটা মানে উস্কানি বা আমাদেরকে এসে উত্তেজিত করার, এই সমস্ত পরিস্থিতিতে আমরা যেন খুব অ্যাসার্টিভ থাকি, অর্থাৎ আমরা যেন নিজের উপর নিজের নিয়ন্ত্রণটা এবং দৃঢ়ভাবে এই জায়গাটায় যেন আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি। এই অনুশীলনটা এবং এই দক্ষতাটা আমাদের কিন্তু অর্জন করতে হবে, এটি এখানে বলার চেষ্টা করেছেন। তাছাড়া অন্য আরেকটি ধাপে আমরা যা বলতে পারি তা হলো কগনিটিভ রিস্ট্রাকচারিং। অর্থাৎ জ্ঞানগত জায়গাটার পুনর্গঠন, অর্থাৎ আমরা কোনো বিষয় সম্পর্কে আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানের জায়গাটায় যদি পরিবর্তন দরকার হয়, সেক্ষেত্রে আমাদের সেই জায়গাটায় কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে এবং সেই জায়গাটা আমাদের দক্ষতা অর্জন করতে হবে। অর্থাৎ আমাদের জ্ঞানের জায়গাটা আমাদের পুনর্গঠন করতে হবে। এবং এই ক্ষেত্রে যা করতে হবে তা হলো আইডেন্টিফাই নেগেটিভ থটস, অর্থাৎ এই নেতিবাচক চিন্তাই মূলত আমাদেরকে মানসিক সংকট বলি বা আমাদের মধ্যে যে উত্তেজনা বা অস্থিরতা বা সিদ্ধান্তে না পৌঁছার জায়গাটাকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করে। তাই আমাদের এই নেতিবাচক চিন্তার জায়গাটা আমাদের শনাক্ত করতে হবে, এটা এখানে বলার চেষ্টা করেছে। রিকগনাইজ অ্যান্ড চ্যালেঞ্জ, শনাক্ত করা এবং সেক্ষেত্রে প্রতিহত করার জায়গাটা আমাদের আয়ত্ত করতে হবে। নেগেটিভ থটস প্যাটার্নস দ্যাট কন্ট্রিবিউট টু অ্যাঙ্গার, অর্থাৎ এই উত্তেজনা বা রাগের ক্ষেত্রে এই নেতিবাচক চিন্তার যে বিষয়গুলো ভূমিকা রাখে, সেই বিষয়গুলোকে শনাক্ত করা এবং এগুলোকে প্রতিরোধ করা, নিয়ন্ত্রণ করা, সেই দক্ষতা আমাদের অর্জন করতে হবে। এই কথাটাই ওরা এখানে বলতে চেয়েছেন। তাছাড়া রিফ্রেম নেগেটিভ থটস, এই নেতিবাচক চিন্তার জায়গাটা আমাদের নতুন করে আমাদের সাজাতে হবে বা নতুন করে আমাদের জায়গাটা পরিবর্তন করতে হবে, এই কথাটা এখানে বলতে চেয়েছেন। রিপ্লেস, পুনঃস্থাপন করার জন্য বলছে নেগেটিভ সেলফ টক উইথ মোর রেশনাল অ্যান্ড ব্যালেন্সড পার্সপেক্টিভস, অর্থাৎ আমরা যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ যথাযথ দৃষ্টিভঙ্গি এবং যৌক্তিক ভাবে যেন আমরা নিজেদের সাথেই সেই জায়গাগুলো যেন আমরা পুনঃস্থাপন করতে পারি আমাদের নেতিবাচক চিন্তাগুলো। অর্থাৎ যে সমস্ত নেতিবাচক চিন্তা আমাদের মধ্যে আমাদেরকে উত্তেজিত, অর্থাৎ অ্যাঙ্গারের জন্য দায়ী, সেই বিষয়গুলো, সেই নেগেটিভ থটসগুলোকে আমরা যেন রিপ্লেস করতে পারি, সেই দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে। আর রিপ্লেস করার জন্য যে কাজটি করতে হবে তাহলে সেলফ টকটা আমরা নিজেরা সেখানে আমরা কথোপকথন বা নিজের সাথে নিজের কথোপকথন, সেই জায়গাটা আমরা যত বেশি যৌক্তিক এবং আমরা সামঞ্জস্য বা ব্যালেন্সড ওয়েতে আমরা সেই পার্সপেক্টিভটা তুলে ধরতে পারবো, তত বেশি আমাদের এই নেগেটিভ চিন্তার জায়গাটা আমরা তত বেশি যথাযথভাবে আমরা জায়গাটাকে চিন্তাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমরা স্বস্তির জায়গাটা ফিরে আসবো, যা আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের একটা সহায়ক ভূমিকা হিসাবে কাজ করবে। এটাই এখানে তারা বলতে চেয়েছেন। আমরা আরেকটি ধাপের কথা বলতে পারি, তা হলো অ্যাড্রেস আন্ডারস্ট্যান্ডিং ইমোশনস, অর্থাৎ আমরা এই আবেগের জায়গাটা যাতে আমরা বুঝি, এটাকে কিন্তু আমাদের একটু অ্যাড্রেস করতে হবে, শনাক্ত করতে হবে। এখানে যে কাজগুলো করার কথা বলেছেন তা হলো আইডেন্টিফাই আন্ডারলাইং ইমোশনস, অর্থাৎ যে আবেগগুলো এই অ্যাঙ্গারের জন্য দায়ী, সেই আবেগীয় বিষয়গুলো আমরা যেন শনাক্ত করতে পারি, অর্থাৎ আইডেন্টিফাই করতে পারি, এই জায়গাটা আমাদের শিখতে হবে বা আমাদের বুঝতে হবে।
সেজন্য যা করতে হবে তা হলো এক্সপ্লোর দ্য ইমোশনস, আমরা যে আবেগটাকে যে আমরা তুলে ধরতে পারি, দ্যাট মে বি কন্ট্রিবিউটিং টু আওয়ার অ্যাঙ্গার সাচ এস ফ্রাস্ট্রেশন, স্যাডনেস অর ফিয়ার। অর্থাৎ এই যে আমাদের যে জায়গাটায় ইমোশনের আবেগের যে বিষয়গুলো আমাদের অ্যাঙ্গারের জন্য দায়ী, এর মধ্যে যেমন ফ্রাস্ট্রেশন, স্যাডনেস এবং ফিয়ার, এই বিষয়গুলোর জন্য আমরা যথাযথভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং এক্সপ্লোর করতে পারি, এবং এখান থেকে যেন আমরা একটা ইনসাইট গেইন করতে পারি। অর্থাৎ বিষয়গুলোকে যেন আমরা যথাযথভাবে এবং সঠিকভাবে আমরা বিষয়গুলো মূল্যায়ন করতে পারি, সেই জায়গাটার জন্য আমাদের আমরা যেন সেই দক্ষতাটা অর্জন করতে পারি। অর্থাৎ আবেগের এই জায়গাটায় আমাদের এই দক্ষতাগুলো অর্জন করতে হবে, যে বিষয়গুলো আমাদের এই অ্যাঙ্গারের জন্য দায়ী সেই জায়গাগুলো যেন আমরা সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন যা করা দরকার সেই জায়গাটা যেন আমরা করতে পারি। তাছাড়া অ্যাকনলেজ অ্যান্ড ভ্যালিডেট ইউর ফিলিংস, অর্থাৎ অবগত হওয়া এবং সেটাকে মূল্যায়ন করা, আমাদের অনুভূতিগুলো সম্পর্কে আমাদের কিন্তু অবগত হওয়া এবং সেইগুলোকে মূল্যায়ন করতে হবে আমাদের। অ্যাকসেপ্ট ইউর ইমোশনস উইদাউট জাজমেন্ট, অর্থাৎ আমরা যেন আমাদের আবেগটাকে জাজমেন্ট ছাড়াই যেন সেটাকে আমরা গ্রহণ করি। অ্যান্ড প্র্যাকটিস সেলফ কম্প্যাশন, এবং এই জায়গাগুলো যেন আমরা একটু সমবেদনা, আমরা একটু যেন করুণা বা এই জায়গাগুলোতে আমরা একটু মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে যেন জায়গাগুলো আমরা বিবেচনা করি। অর্থাৎ আমাদের এই যে অনুভূতির জায়গাটা এবং এটাকে আমাদের এই আবেগ, যে আবেগ আমাদের মধ্যে অ্যাঙ্গারের জন্ম দেয়, সেই জায়গাটায় যেন আমরা একটু এটাকে প্রথম আমরা গ্রহণ করি, এবং গ্রহণ করার পরে আমরা যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হলো সেলফ কম্প্যাশন। অর্থাৎ এই পরিস্থিতিতে এরকম একটা অবস্থায় ব্যক্তি যখন পড়ে, তখন ব্যক্তির মধ্যে যে ধরনের অনুভূতির জন্ম নেয়, সেই অনুভূতিটার প্রতি আমরা যেন সহানুভূতিশীল হই এবং আমরা যেন এই জায়গাটার জন্য আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এই দক্ষতাটা, এই জ্ঞানটা যেন আমরা অর্জন করতে পারি। আরেকটি ধাপের কথা আমরা এখানে বলতে পারি এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য, তা হলো সিক প্রফেশনাল হেল্পস। আমরা প্রয়োজনে যারা এই বিষয়ে সহযোগিতা করতে পারেন, বিশেষ করে যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন, তাদের সহযোগিতা আমরা চাব, এটি এখানে বলতে চেয়েছেন। কারণ হয়তোবা অনেক ক্ষেত্রে আমরা হয়তোবা এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের যেভাবে যথাযথ এবং সঠিকভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিগুলো নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করা দরকার, সেক্ষেত্রে হয়তোবা অনেক ক্ষেত্রে আমরা নাও পারি, সেরকম করে আমরা হয়তো নিজেদের ক্ষেত্রে নাও প্রয়োগ করতে পারি বা অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জায়গাটা যাতে আমরা আরও দক্ষ হতে পারি, সেজন্য প্রফেশনালদের আমরা হেল্প চাবো বা হেল্প নেব, এটাই এখানে তারা বলতে চেয়েছেন। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট থেরাপির জন্য আমাদের যা করতে হবে তাহলে কনসিডার সিকিং প্রফেশনাল হেল্প ফ্রম দ্য থেরাপিস্ট অর কাউন্সেলার স্পেসিফিক্যালি ইন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। যারা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে যারা প্রফেশনাল যারা কাজ করে, আমরা তাদের সহযোগিতা চাবো এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তাছাড়া অ্যাঙ্গার ম্যানেজমেন্ট গ্রুপস, এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন গ্রুপস আছে, সেই গ্রুপসেও আমরা অংশগ্রহণ করতে পারি এবং তারা কিভাবে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জায়গাটা তারা দক্ষ হয়েছে বা এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা যারা ভুগছে তারা কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন, সেগুলো সম্পর্কে আমরা একে অপরের সাথে আলোচনা করে আমরা নিজেদের জ্ঞান অর্জন করতে পারি এবং আমরা অনেক কৌশল অর্জন করতে পারি এই সমস্ত গ্রুপতে আমরা অংশগ্রহণ করি। এটাই এখানে বলতে চেয়েছেন, যেখানে যা এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট গ্রুপে যা করা হয় তা হলো participate in anger management groups to learn from others and share experiences, অন্যের কাছ থেকে শিখে এবং অভিজ্ঞতাগুলো অন্যের সাথে শেয়ার করা, এগুলোর মাধ্যমে আমরা এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জায়গাটা আমরা দক্ষতা অর্জন করতে পারি। তাছাড়া আরও কিছু কৌশলের কথা এখানে তারা বলতে চেয়েছেন, যেমন আদার হেল্পফুল টেকনিক্স, একটু ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা যেন শারীরিক
যে কলাকৌশল আছে, শারীরিক যে সমস্ত ব্যায়াম আছে সেগুলো আমরা করি, এটাও আমাদের কিন্তু এঙ্গার ম্যানেজমেন্টের সহায়ক ভূমিকা রাখে। এঙ্গেজ ইন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি টু রিডিউস স্ট্রেস অ্যান্ড ইমপ্রুভ ইমোশনাল রেগুলেশন, আবেগের জায়গাটা যাতে নিয়ন্ত্রণ থাকে সেই জন্য আমরা যেন ফিজিক্যাল এক্সারসাইজ আমরা করি। টাইম আউটস, এটা একটা সাইকোলজিক্যাল টেকনিক। আমরা যখন খুব উত্তেজিত অবস্থায় থাকি তখন সেই জন্য আমরা কিছুটা সময় জন্য আমরা ওই পরিবেশ, ওই পরিস্থিতি থেকে নিজেদেরকে একটু দূরে সরায় রাখি, আড়াল করে রাখি বা বিরতি দেই, সেটাও কিন্তু আমাদের এই এঙ্গার ম্যানেজমেন্টের জন্য সহায়ক একটা কৌশল হিসাবে কাজ করতে পারে। এখানে যা বলা হয়েছে তা হলো টেক এ ব্রেক ফ্রম দ্য সিচুয়েশন, অর্থাৎ একটু ব্রেক নিতে বলছে পরিস্থিতি, টু কুল ডাউন অ্যান্ড রিগেন কম্পোজার, অর্থাৎ ধৈর্যটা আনার জন্য বা একটু নিজের মধ্যে স্বস্তি আনার জন্য যখন কোনো পরিস্থিতিতে বা কোনো বিষয়ের প্রতি যদি আমরা খুব উত্তেজিত হয়ে পড়ি বা আমাদের মধ্যে অ্যাঙ্গার কাজ করে, তাহলে আমরা সেই জায়গাটা যেন একটু ব্রেক নিই, এটা এখানে তারা বলতে চেয়েছেন। তাছাড়া আরও যে কাজগুলো আমরা করতে পারি অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কাছে, সেগুলো ইউজ হিউমার, অর্থাৎ একটু রসিকতা করার জায়গাটা যেন আমরা একটু শিখি। এই ক্ষেত্রে যা করতে বলছে ফাইন্ড হিউমার ইন স্ট্রেসফুল সিচুয়েশন, অর্থাৎ এই চাপমূলক পরিস্থিতি যে আমরা যেন একটু হিউমার, আমরা যেন একটু হাস্যরস, একটু মজা করার জন্য আমরা একটু আয়ত্ত করতে পারি, আমরা শিখি। এই জায়গাটাও আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের একটা সহায়ক কৌশল হিসেবে কাজ করে। এখানে এটি তারা বলতে চেয়েছেন যে ফাইন্ড হিউমার ইন স্ট্রেসফুল সিচুয়েশনস টু রিডিউস টেনশন অ্যান্ড লাইটেন ইউর মুড। এই মনোভাবটা আমরা বলি মেজাজটা একটু হালকা হওয়ার জন্য এবং একটু আমাদের যে অ্যাঙ্গার আছে, এর যে টেনশনটা, সেই টেনশনটা কিছুটা রিলিজ হওয়ার জন্য আমরা এই ধরনের একটু রসিকতা করতে পারি, একটু হিউমার আমরা একটু করতে পারি। এই কথাটি তারা বলতে চান। কখনো কখনো এই রসিকতাও আমাদের একটু এই অ্যাঙ্গার থেকে বের করে নিয়ে আসতে সহায়ক ভূমিকা রাখে। তাছাড়া ক্রিয়েট এ কাম ডাউন কিট, অর্থাৎ কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আমাদের একটু এই নিজেদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসে, ভালো লাগা ফিরে আসে। এই রকম কিছু কাজও আমরা করতে পারি। যেমন বলছে অ্যাসেম্বল এ কিট উইথ আইটেমস দ্যাট হেল্প ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ ইউর ইমোশন, সাচ এস জার্নাল, অর্থাৎ কোনো কিছু লেখা, রিল্যাক্সেশন মিউজিক। আমরা একটু যে মিউজিকগুলো শুনলে খুব রিল্যাক্স লাগে, স্বস্তি লাগে, ভালো লাগে, হালকা লাগে, সেরকম মিউজিক আমরা শুনতে পারি। অর এ কমফোর্টিং অবজেক্ট, অর্থাৎ কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু আছে যে কাজগুলো করলে আমাদের মধ্যে একটা স্বস্তি আসে, ভালো লাগে, সেই আমরা ওই ধরনের একটা কমফোর্টিং অবজেক্ট, এগুলো যদি আমরা করি তাইলে আমরা আমাদের অ্যাঙ্গার থেকে আমরা অনেক সময় নিজেদেরকে একটা স্বস্তিদায়ক অবস্থায় ফিরিয়ে নিয়ে আনতে পারি। এই কথাটি তারা বলেছে। তাছাড়া আমরা একটু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিবেচনা করতে পারি আমাদের এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এই টেকনিকের ক্ষেত্রে বা এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে। যে জায়গাটা আমরা আরেকটু গুরুত্ব সহকারে আমরা কনসিডার করতে পারি তা হলো কনসিস্টেন্সি ইজ কি, অর্থাৎ এই ধারাবাহিকতা। অর্থাৎ এই যে আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য যে আমরা যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের জায়গাটায় যেন আমরা ধারাবাহিকতা রক্ষা করি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটি মূল। এই কথাটি তারা বলতে চেয়েছে। রেগুলারলি প্র্যাকটিস অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টেকনিক্স টু বিল্ড হেলদি কোপিং স্কিল, অর্থাৎ এই কোপিং স্কিলের জায়গাটা যাতে আমরা অনেক বেশি দক্ষ হতে পারি এবং হেলদি হয়, এই জায়গাটা আমাদের হওয়ার জন্য আমাদের রেগুলার প্র্যাকটিসের জায়গাটা আমাদের করে যেতে হবে। আমরা এই আলোচনায় যতটুকু বুঝতে পেরেছি কিংবা আমরা নিজেরাও যা জানি সেটুকু এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য যদি সহায়ক হয়, সেই জায়গাগুলো আমরা যেন প্রতিদিন চর্চা করি, এই কথাটি এখানে বলা যায় এবং এটিই কিন্তু এখানে মূল কথা। আর তাছাড়া সেলফ অ্যাওয়ারনেস, আমরা নিজের সম্পর্কে যত সচেতন হতে পারবো তত বেশি আমরা হয়তো অ্যাঙ্গারের জায়গাটা ম্যানেজ করতে পারবো, এটি তারা বলতে চেয়েছে। বি মাইন্ডফুল অফ ইউর ওন অ্যাঙ্গার ট্রিগার্স অ্যান্ড ওয়ার্নিং সাইন অ্যান্ড ডেভেলপ স্ট্র্যাটেজি টু রেসপন্ড ইফেক্টিভলি, আমরা যেন যথাযথভাবে প্রতিক্রিয়া করতে পারি। সেই জন্য যে সমস্ত ওয়ার্নিং সাইনগুলো আছে এবং ট্রিগার্স আছে সেই বিষয়ে আমরা যত বেশি অ্যাওয়ার হব, আমরা তত বেশি এখানে ইফেক্টিভলি রেসপন্ড করতে পারবো, এই কথাটি তারা বলতে চেয়েছেন। তাছাড়া লাস্ট ওয়ান আমরা বলতে পারি সিকিং সাপোর্ট,
যার কাছ থেকে আমরা সহযোগিতা পেতে পারি বা যার সহযোগিতা পেলে আমরা এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারি, আমরা তার সহযোগিতাই চাবো। এটা আমার অধিকার। এই কথাটা এখানে তারা বলতে চেয়েছেন। ডোন্ট হেসিটেট, এখানে আমরা যেন হেসিটেট না হই, আমরা যেন এখানে বিভ্রান্ত না হই, ইতস্তত না করি যে আমরা কারো সহযোগিতা চাওয়ার জন্য। এই জন্য এটা বলেছে, ডোন্ট হেসিটেট টু রিচ আউট টু ফ্রেন্ডস। যদি বন্ধুর সহযোগিতা লাগে বা বন্ধুর কাছে যেতে হয়, তাহলে সেই কাজটা যেন আমরা করি, আমরা যেন এখানে ইতস্তত বোধ না করি। ফ্যামিলি অর থেরাপিস্ট ফর সাপোর্ট, সহযোগিতার জন্য পরিবার, থেরাপিস্ট, যার বন্ধু, যার সহযোগিতায় আমাদের দরকার বা মনে করি হ্যাঁ আমার এই এঙ্গার ম্যানেজমেন্টের জায়গাটায় তাদের সহযোগিতা প্রয়োজন, আমরা সেই জায়গাটায় অবশ্যই চাবো, আমরা যেন হেসিটেট না হই। এটুকুই এখানে তারা তুলে ধরেছেন। আমি আজকে আলোচনায় এটুকুই আপনাদেরকে বলার জন্য আমি বেছে নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা পাবেন। তাছাড়া যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তারা তো আরও ভালোভাবে জায়গাগুলো আপনাদেরকে সহযোগিতা করতে পারবে। সেই জন্যে আমরা প্রফেশনালদের হেল্প চাবো। আমরা নিজেরাও চেষ্টা করব এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে, কারণ আমরা এঙ্গার আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে আমাদেরকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দেয় এবং বিভিন্ন জটিলতার মধ্যে আমাদেরকে ফেলে দেয় এবং জটিল শারীরিক মানসিক রোগের জন্ম নেয়। তাই আমরা এঙ্গার ম্যানেজমেন্টের জায়গাটায় অবশ্যই মনোযোগী হব এবং এখান থেকে বের হয়ে আসার জন্য সহায়ক এবং সহযোগিতা যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, আমরা সেই প্রয়োজনটুকু আমরা স্বপ্রণোদিত হয়ে আমরা নিজেরা অর্জন করব এবং কারো সহযোগিতা প্রয়োজন যখন হবে আমরা তাদের সহযোগিতাটা চাবো। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।